বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বাবা আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর সিনিয়র সহসভাপতি এইচ আসলাম সানি, আমার ডানের পেছনে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক্তন প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার এইচ আসলাম সানি, আপনাকে দিয়ে শুরু করি। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের পথ ধরে গতকাল থিম্পুতে বাংলাদেশ, ভারত ও ভুটান এবং নেপালের মধ্যে সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বহুল আলোচিত যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির একটা আনুষ্ঠানিক প্রকাশ হলো এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। সো আপনি কি মনে করেন যে এই চুক্তির ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য শিল্পের সঙ্গে সম্পর্কিত তাদের জন্য কতটা লাভবান হবে? আসলে আমরা যে মুহূর্তে কানেক্টিভিটি কথা বলছি, পৃথিবী কিন্তু অনেক দেশই কানেক্টিভিটি অলরেডি তারা চালু করেছে এবং যেখানে কানেক্টিভিটি এটা একটা মানে আমরা আসলে আরো আগে আমাদের কানেক্টিভিটি এই ধরনের কানেক্টিভিটি থাকা দরকার ছিল আমাদের উপমহাদেশে। আর কানেক্টিভিটি শুধু দরকার শুধু অর্থনীতির জন্য না, কানেক্টিভিটি দরকার মানুষের সাথে। আমাদের যে উপমহাদেশ কালচারালি আমরা দীর্ঘদিন যাবৎ এক ছিলাম, আমাদের অনেক কিছুই একজনের, আমাদের দেশের প্রচুর মানুষ এবং প্রচুর সাংস্কৃতিকভাবে আমাদের অনেক আদান প্রদান আছে, আমাদের এটা একটা ব্যাপার। আর অর্থনীতির জন্য আমাদের জন্য অবশ্যই ব্যাপার, কারণ আমরা যদি নেপাল ভুটানকে দেখি, নেপাল ভুটান হিসাবে কিন্তু আমরা কানেক্টিভিটিতে লাভবান হতে পারি। দুটা দেশই কিন্তু আপনার তাদের কোনো সমুদ্র বন্দর নাই, তাদের শুধু ল্যান্ড আবদ্ধ। সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের সাথে কানেক্টিভিটিটা কাজে লাগানো যায়। আর এক্সপোর্টের জন্য আমরা ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক বৈষম্য, যে বাণিজ্যিক যে অনেক আমাদের যে গ্যাপ আছে, সেটাকে ত্বরান্বিত করার জন্য কানেক্টিভিটিটা কাজে লাগতে পারে। কারণ আমরা যখন ভারতে এক্সপোর্ট করব, ভারত থেকে নেপালে অনেক কিছু আছে যারা আমরা এক্সপোর্ট করতে পারি, সে ভারতের ভূমি ব্যবহার করে নেপালে করতে পারি। তো কানেক্টিভিটি এইটা একটা মনে করি এটা একটা ভালো উদ্যোগ। সেই উদ্যোগটা আমাদের অর্থনীতিকে অবশ্যই আপনার যোগাযোগ করলে অর্থনীতির একটা বিশাল অবলম্বন। আর অর্থনীতির সেই যোগাযোগ ব্যবস্থা কানেক্টিভিটি শুধু আমরাই কানেক্টিভিটি করে চলবে না। যখন বাংলাদেশে এটার আবার আমরা যখন কানেক্টিভিটি দিচ্ছি বা কানেক্টিভিটি করবো, এটা কতটুকু আমরা ইউজ করতে পারবো, কতটুকু আমরা এটা ব্যবহার করতে পারবো, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আজকে আমাদের দেশের যখন আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা, আমরা লোকালি ঢাকা শহর সহ ঢাকা শহরের আশেপাশে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ঢাকার আশেপাশে এবং চিটাগাং কেন্দ্রিক। আমাদের খুব বড় জায়গা নিয়ে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো চালু করতে পারিনি এই দেশে, আনফর্চুনেটলি। সেই কানেক্টিভিটিটা আমাদের যদি ধরেন যে আমরা চিটাগাং বন্দর ব্যবহার করব, কিন্তু বন্দর ব্যবহার করার জন্য বন্দর আমাদের যে অভ্যন্তরীণ যে চাহিদা, আমাদের এক্সপোর্ট যেভাবে বাড়ছে, আমাদের আমদানির যে ব্যাপারগুলি আছে, সেটা আমরা এফিসিয়েন্ট ভাবে এখনো আন্তর্জাতিক মানে করতে পারি না। সে কানেক্টিভিটিকে লাভবান করতে হলে এখানে সবগুলি কম্পোনেন্ট একসাথে কাজ করতে হবে। শুধু কানেক্টিভিটি দিয়ে আপনি লাভবান হতে পারবেন না যদি আপনি তৈরি না হন যে আমাদের রাস্তাঘাটগুলি আন্তর্জাতিক। এখানে একটু মানে সেই ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা আছে, কিন্তু একটু হচ্ছে যে ভারতে, নেপালে এবং ভুটানে বাংলাদেশ থেকে আসলে কি কি পণ্য রপ্তানি হয়, কতটা হয়, এবং ওদের কাছ থেকে আমরা কতটা আমদানি করি, সেটির উপর দিয়ে একটা লাভ ক্ষতির হিসেব হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে যানবাহন চলাচল করবে, সেখান থেকে শুল্ক কতটা কে আদায় করতে পারবে, মানে কত বেশি কার গাড়ি চলবে, এবং সেখান থেকে তো এই হিসাব নিকাশের মধ্য দিয়ে বাংলাদেশ কি মনে হয় কোন জায়গায় দাঁড়িয়ে আছে? বাংলাদেশ কানেক্টিভিটি দেখতে আপনি যদি দেখেন, এখন মানে তৈরি পোশাক শিল্পের যদি বা টেক্সটাইলে আসলে আমাদের ইন্ডিয়া আদান প্রদান ভারত বা ভুটান নেপালের সঙ্গে আমরা কিন্তু গত 4 বছর আগেই ইন্ডিয়াতে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছি, কিন্তু এটাতে আমরা কতটুক আমরা এটা ব্যবহার করতে পেরেছি, এমন অনেক বাধা বিপত্তি আছে। আপনার ইন্ডিয়া ডিউটি ফ্রি দিয়েছে, আবার এমডিআর রাজ্যগুলি কিন্তু আবার এক এক রাজ্য এক এক রকম আবার আপনার নন ট্যারিফ ব্যারিয়ার এখানে আছে। আর অর্থনীতির দিক দিয়ে আপনি নেপালকে যদি ধরেন, নেপালের অর্থনীতি আমাদের উপরে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের পণ্য নেপালে যেতে পারে। আরেকটা আমাদের অনেক কম আইটেমে আছে যেটা ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করে আমরা ইন্ডিয়া এবং নেপালে আমরা এক্সপোর্ট করতে পারি। তবে কানেক্টিভিটি হওয়ার পরে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন আপনার পরে আমাদের অনেক কোম্পানি যেমন
আজকে দেখছি প্রাণের অনেক পণ্য আমরা ইন্ডিয়াতে অনেক যায়, এবং ইন্ডিয়া প্রাণ অনেক বড় বড় সেলিব্রিটিও ওই জায়গায় তাদের অ্যাড এবং তাদের পণ্য বিক্রি করছে। কানেক্টিভিটিতে অনেক অপরচুনিটি আসবে। এখন চ্যালেঞ্জ তো আছে, চ্যালেঞ্জ সাথে অপরচুনিটিও তো আছে। আপনি যদি অনেক কানেক্টিভিটি বন্ধ করে রাখেন তাহলে তো অপরচুনিটি পাবেন না। আর অপরচুনিটি হওয়ার পরে আপনি যদি চিন্তা করতে পারেন যে আমরা যদি ইন্ডিয়ার একটা মার্কেট, একটা বা দুইটা মাল্টিন্যাশনাল বড় কোম্পানি যদি ইন্ডিয়াতে তাদের পণ্য সরবরাহ করতে পারে, যে এই বিশাল অঞ্চল নিয়ে তারা যে গেইন করবে, এটাও তো হতে পারে, তাই না? তাই কানেক্টিভিটিটা এই জন্য কি সমন্বিত উদ্যোগ দরকার, শুধু কানেক্টিভিটির দিকে নয়, কানেক্টিভিটির সাথে সাথে যে অসুবিধাগুলি আছে সেগুলি যদি আমরা আমাদের দূর করতে পারি, তাহলে একটা অদূর ভবিষ্যতের সাথে একটা বিরাট সম্ভাবনা নিয়ে আসতে পারে। আর বাবার আপনার কাছে মিস্টার সাইফুল ইসলাম, আপনি তো কানেক্টিভিটি কথা বলার আগে আপনি একটা ফরেন পলিসি, ওই আমার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশ ভিজিটের প্রসঙ্গে ভিজিট, সেটা প্রসঙ্গ তুললেন। তো এখানে ফরেন পলিসিটা আসে আর কি। তো একটা দেশের ফরেন পলিসি কি? ফরেন পলিসি অ্যাকচুয়ালি হচ্ছে সেই দেশের পার্মানেন্ট ইন্টারেস্টগুলোকে সিকিউর করা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নট টেম্পোরারি বাট পার্মানেন্ট ইন্টারেস্ট। যে জন্য নর্মালি ফরেন পলিসি যখন নাকি আপনার জাজ করা হয়, ফরেন পলিসি ভালো কি খারাপ, এটা কিন্তু সেই মুহূর্তে কিন্তু করা যায় না, ওটা একটু দূরে থেকে দেখতে হয়। সো একটা এই জন্য নর্মালি ফরেন পলিসিগুলো কিন্তু একটু লং রানে করা হয়। যে আমেরিকান ফরেন পলিসি কেনেডির সময় সাকসেসফুল ছিল, সোভিয়েত ফরেন পলিসি ইত্যাদি, এরকম একটা কথাবার্তা হয় আর কি। সো এখন আমাদের প্রশ্ন হলো যে কানেক্টিভিটিটা কি? এইখানে কানেক্টিভিটি শব্দটা আমি আজকে পেপারে সবসময় খুব দেখতেছি, কিন্তু কানেক্টিভিটিটার ডেফিনিশনটা কি এটা কিন্তু আমি খুব একটা করতেছি না, আপনার ডিটেইলড বুঝে উঠতে পারতেছি না, দেখতেছি না। কানেক্টিভিটি যে শব্দটা মানে ইংলিশ কানেকশন করা মানে একটা ডটের সাথে আসলে আমার মাথায় যেখানে মানে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এগুলো এত ব্যবহার হচ্ছে এবং এগুলো নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছিল, সেই কারণে একটা তাহলে আপনার যেটা বলতেছেন এটা অনেকে আমি পেপারে দেখলাম যে বলতেছে যে ট্রানজিটটাকে একটু সফট করে দেওয়া হচ্ছে, সফট করে দেওয়া, কিন্তু এই আর কি আপনি যাকে বলে রোজ ইজ এ রোজ বাই এনি নেই আর কি। তো কথাটা হচ্ছে যে ট্রানজিটের যে অ্যাকচুয়ালি ওখানে ওই পজিশন থেকে গভর্নমেন্ট সরে আসছে, কারণ এটা আমার মনে হয় এটা সরে আসতে বাধ্য হয়েছে, বিকজ ডেফিনিশনালি ভিয়েনা কনভেনশনে ট্রানজিট এবং ট্রানজিটের রাইট হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের মাধ্যমে তৃতীয় দেশে যাবে, স্পেশালি যখন নাকি তৃতীয় দেশে কোনো সমুদ্র বন্দর না থাকে। এটা বলা হয় যে একটা দেশ একটা মধ্যখানে পড়ে গেছে গিয়া সমুদ্র বন্দর নাই, তার জন্য এই যে ইকোনমিক অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য তো একটা পোর্ট ট্রেড দরকার, ট্রেড করতে পারবে না, এটার জন্য ট্রানজিট একটা রাইট হয়। দেখা গেল বেসিক্যালি ট্রানজিট ভারত চাচ্ছিল তাদের মেইনল্যান্ড থেকে সেভেন সিস্টারের উপরে মাল পাঠানোর জন্য ট্রানজিট, কিন্তু এটা ট্রানজিটের ডেফিনিশন পড়ে না, কারণ ভারত থেকে বাংলাদেশে আবার ভারতেই গেল, ভারত থেকে বাংলাদেশ হয়ে যদি মিয়ানমারে যায়, বাট মিয়ানমার তো প্রশ্ন উঠবে না, বিকজ ওটা তো পোর্ট আছে, বা আপনার কোন একটা অন্য দেশে গেল যেখানে পোর্ট নাই, তাহলে এটাকে ট্রানজিট হয়। সো সেই জায়গা থেকে সরে এসে এখন কানেক্টিভিটি, নতুন একটা শব্দ। এখন কানেক্টিভিটিতে কি দাঁড়াচ্ছে? আজকে আমরা সাইন হলো ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া এবং ভারত। আচ্ছা, দেশ চারটা খুব সুন্দর শোনায়। ভুটানের সাথে বাংলাদেশের উপ-আঞ্চলিক সহযোগিতা, ভুটানের সাথে বাংলাদেশের কত ভলিউম ট্রেড হতে পারে, নেপালের সাথে বাংলাদেশের কতখানি ট্রেড হতে পারে, এটাই হলো বাংলাদেশের বেনিফিট হতে পারে। আর ভারতের সঙ্গে আর ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেডটা যেটা হচ্ছে, এখানে আপনি বললেন যে ওখানে ট্রেডের আছে, স্কোপ আছে, কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার এবং স্টেট আপনার যে ইন্টারেস্ট গুলোকে কনফ্লিক্টের মধ্যে আমরা ওখানে বাড়াতে পারতেছি না। সো গেল ইন্ডিয়ার পরিস্থিতি। ভুটানের লোক সংখ্যা হচ্ছে 7,87,000, আমাদের ওই নবপুর ইসলামপুর তো মিলে ওইটা হলো ভুটান দেশ। আচ্ছা, এবং নেপালের সাথে ইন্ডিয়ার যে ট্রেড, এই নেপালের এখানে ইনফ্যাক্ট সেম কারেন্সিও ইউজ হয়, সেই ট্রেড ওখানে আপনার ট্রেড করতে হলে আপনি কার সাথে ট্রেড করবেন কি ইত্যাদি এসব জিনিস লাগে। তো
তো এটা অনেক বছর ধরে একটা এস্টাবলিশড একটা রাউট হয়ে গেছে। ইন্ডিয়ান মুদ্রাও এইভাবে ডাইরেক্ট চলে, সেটাই বললাম, কারেন্সি, কোনো কারেন্সিতে কোনো আপনার এক্সচেঞ্জের দরকার পড়ে সেই। এখন তারপরেও নেপালের জন্য আমাদের খুলনা মংলা বন্দরটা ইউজ করাটা একটা ইট ইজ কনভিনিয়েন্ট। তবে ওখানে একটা 100 মিটার যদি ট্রেন লাইন করা হয়, 100 কিলোমিটার, তাহলে জিনিসটা একদম ইজিলি হয়ে যেতে পারে আর কি। উইদাউট দ্যাট আমাদের ওই ট্রেড, বাংলাদেশের সাথে নেপালের ট্রেড আপনার কয়েকশো মিলিয়ন ডলার হতে পারে ম্যাক্সিমাম, এই আর কি পরিস্থিতি। তার মানে আপনার ভুটানটা দিলাম 8 লক্ষ, নবপুর ইসলামপুর ওই কনস্টিটুয়েন্সিটা হয়ে গেল গিয়ে ভুটানের সমান পপুলেশন ওয়াইজ, আর নেপালের সাথে একটা এস্টাবলিশড আছে। তাহলে বাকি থাকে কি? কানেক্টিভিটি থাকে ইন্ডিয়ার সেই ট্রান্সশিপমেন্ট, ইন্ডিয়ার ওই এক অঞ্চল থেকে নর্থ ইস্টে মাল চলে যাবে। এখন আমার পয়েন্ট সবসময় ছিল যে আরেকটা হচ্ছে যে একটা এক ধরনের উন্মুক্ত বর্ডার, মানে এখন তো আপনি প্রাইভেট কার নিয়ে এই চুক্তির বলে ভুটানে, নেপালে বা ভারতে যেতে পাচ্ছেন। জি, এটা অনেক এক ধরনের ওই অ্যাসপেক্টটা ভেরি পজিটিভ, যেটা উনি বলছেন যে পিপল টু পিপল কন্ট্যাক্টের একটা ইন্টিগ্রেশনটা এখনই দেখা গেছে। এটা আপনার 1990 দশকে আপনার দেখা গেছে যে পৃথিবীর গ্লোবালি যে ইন্টার রিজন ট্রেড, মানে ইউরোপ থেকে আমেরিকা, আমেরিকা থেকে আফ্রিকা, রিজনাল ট্রেডের থেকে উইদিন দ্য রিজন ট্রেড অনেক বেড়ে গেছে। তার মানে এটা ধারাটা ঠিক আছে যে আমাদের উইদিন দ্য, আমার কথাটা হচ্ছে কিন্তু যখন নাকি ইন্ডিয়ার এক পার্ট থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে আবার সেই ইন্ডিয়াতে যাবে, তাহলে তো রিজনাল ট্রেড বাড়লো না। আমি আপনার সাথে যে কথাটা আপনি বলতেছিলেন যে আমরা কতটা আইটেম আছে আমরা ইন্ডিয়াকে এক্সপোর্ট করতে পারি, আমার পজিশনটা সবসময় ছিল যে আমরা ইন্ডিয়ার সাথে ইন্টিগ্রেশন আমাদের অনেক করা দরকার। কিন্তু কিভাবে ইন্টিগ্রেট করব? আমরা যদি বাংলাদেশের মালগুলা যদি নর্থ ইস্টে যদি আমরা এক্সপোর্ট করতে পারি ধীরে ধীরে, তাহলেই কিন্তু ইন্টিগ্রেশন হয়। ওই ইন্ডিয়ান মাল বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে ওই নর্থ ইস্টে গেলে ওইটা তো ইন্টিগ্রেশন হয়ে গেল, ওটা সেগ্রিগেশন হয়ে গেল গিয়া। কারণ এখানে শুধু ট্রাকের ব্যবসায় হইলো, কিন্তু ওইটা হইলে রিয়েল ব্যবসাটা হতো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেখেন, আমাদের গার্মেন্ট ব্যবসায় আমাদের কাস্টমাররা এখন আমাদেরকে বলতেছে যে আপনারা এখন গিয়ে ইয়েতে আফ্রিকায়, সেন্ট্রাল আমেরিকায় গিয়ে আমাদেরকে ইন্ডাস্ট্রি সেট আপ করতে বলতেছে। ইথিওপিয়া তার মানে কি? তার মানে আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি কিছু ডেভেলপ করছে। এখন নর্থ ইস্টে 7 সিস্টার্সে তাদের টিম্বার মানে অজস্র তাদের র মেটেরিয়ালস আছে। এই র মেটেরিয়ালসটা যদি আমাদেরকে এই 50 কিলোমিটার 100 কিলোমিটার যদি পাঠায়া বাংলাদেশে আমাদেরকে, যারা আমাদের এন্টারপ্রেনারশিপ ইজ এ ভেরি বিগ ওয়েলথ, এখানে যদি আমরা প্রসেসিং করতে পারতাম, প্রসেসিং করে যদি আমরা রি এক্সপোর্ট করতাম, ওইটাই ছিল রিয়েল ইন্টিগ্রেশন অফ দ্য ইকোনমি। এখন হয়ে যাবে সেগ্রিগেশন। আপনি ওইভাবে যদি চিন্তা করেন আর কি, আলাদা কিন্তু হয়ে যাবে গিয়া দূরে দূরে। তো আপনার কানেক্টিভিটি যদি আমরা প্রপারলি করতে পারি, যদি রিয়েল একটা সেন্সে ইকোনমিগুলা কমপ্লিমেন্টারি করতে পারি, মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আপনার ইকোনমি অনেক জায়গায় কম্পিটিটিভ, কিন্তু নর্থ ইস্টের সাথে বাংলাদেশের ইকোনমি কিন্তু ভেরি কমপ্লিমেন্টারি। কারণ আমরা এখানেও তাদের র মেটেরিয়াল আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি কিন্তু ডেভেলপ হয়ে গেছে গিয়া এখানে। এবং এটা তো একতরফা হবে না। যখন এই যে লোকগুলা, যে আমাদের যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা কিভাবে শিখছি, প্রথমে কোরিয়ান কিছু লোক আসছে এখানে এজেন্ট হিসেবে, তারা কাজ করছে, তাদের থেকে আমরা ধীরে ধীরে কিন্তু এখন আমরা কিন্তু নিজেরা শিখে গেছি। নর্থ ইস্টের লোক যদি একদম পাশে মানে এই 50 কিলোমিটার 100 কিলোমিটার আসা যদি আমাদের এখানে ইন্ডাস্ট্রি কিভাবে চালায় দেখে, কিছুদিন পরে তারা নিজেরাই ওখানে ইন্ডাস্ট্রি কিছু মনে রাখো, আপনার হেল্প করি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার লোকজন এসে, মানে উত্তর কোরিয়ার লোকজন এসে কাজ করছে, বর্ডারে ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এত ফাইট চলতেছে নিউক্লিয়ার নিয়ে তাদের নিয়ে, ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই কমিউনিস্ট আছে এখানে কাজ করে আবার চলে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু উদাহরণ আছে কিন্তু পৃথিবীতে। এটা রিলেশনশিপের ডিপেন্ড করে। রিলেশন কিন্তু তাদের নাই, ইন্ডাস্ট্রি আছে, রিলেশন কিন্তু নাই। কিন্তু ওই যে ইন্ডাস্ট্রি কিন্তু যেহেতু কোরিয়া ডেভেলপমেন্ট করছে, তাই তাদের ম্যান পাওয়ার কস্ট
ওরা এসে এখানে কমিউনিস্টরা এসে এখানে কাজ করতেছে, তো ওইখানে হচ্ছে রিলেশনশিপ নাই, ইন্ডাস্ট্রি আছে। এখানে রিলেশনশিপ আছে, ইন্ডাস্ট্রি নাই। এটা উদাহরণ কিন্তু পৃথিবীতে, এই জন্য ওনাকে বললাম আর কি, যে উদাহরণ আছে যে বর্ডারে আরেক। আপনার কাছে আর কি মনে হয় এই যে সফরের মধ্য দিয়ে আর কি আসলে প্রত্যেকটা দেশের তো দেশ টক কিন্তু ফেস টু ফেস টক এবং মিটিং, এটা কিন্তু অনেক কিছু নিয়ে আসে, যেটা কল্পনার বাইরে অনেক কিছু নিয়ে আসে, যে আমরা প্ল্যান করি নাই, অনেক কিছু নিয়ে আসে। আমাদের মোদি যেটা স্পিরিট, আমি মনে করি উনি যখন এখানে আসছে, ওনার যে স্পিরিট আছে, যে মোদি ক্ষমতা আসছে, সমস্ত ভারতবর্ষ কিন্তু একটা নতুন একটা যেমন একটা গতি সঞ্চয় করেছে। যেখানে 5.3 ইয়া ছিল, তাদের এখন 7-এ চলে আসছে। এবং ইনভেস্টমেন্টের জন্য উনি বলতেছে মেকিং ইন্ডিয়া, ইন্ডিয়াকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। আর বাংলাদেশকে কিন্তু প্রাধান্য দেওয়ার কারণটা আছে কিন্তু, কারণ আমরা কিন্তু ইম্পর্টেন্ট জায়গায় আছি। আপনি দেখেন মোদি আমাদের সমুদ্র সীমার সাথে চুক্তি করে গেল যে তাদের সহযোগিতা করবে। ইতিমধ্যে কিন্তু সমুদ্র সম্পদ নিয়ে আমরা একসাথে সমঝোতা স্বাক্ষর যেটা হলো, ইতিমধ্যে কিন্তু চাইনিজরা অলরেডি গতকালকে প্রস্তাব দিয়েছে যে চায়না প্রাইম মিনিস্টার আসবে, তারাও সমুদ্র নিয়ে তারা সহযোগিতা করতে চায়, আরো করতে চায়। এখন চাইনিজদের সঙ্গে ইন্ডিয়ানদের এখানে আপনি ব্যালেন্স করা ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি আসবো আপনার কাছে, যেটা বলতেছি যে এখন কথা হলো উনি আসছে, এখন আসছে ইমিডিয়েটলি, এটা যে আমরা কি পেলাম এটার প্রশ্ন। সবচেয়ে বড় কথা হলো যে চুক্তি হয়েছে, যে সীমান্ত চুক্তি, এটা তো অনেক বড় কাজ। মোদি নিজেও বলেছে যে আমরা যদি গরিব না হতাম তা আমরা নোবেল পুরস্কার পেয়ে যেতাম। এই 80,000 লোক যেভাবে 86,000 লোক যেভাবে কষ্ট করছে, তাদেরকে আমরা মুক্ত করে দিলাম, তাদের আইডেন্টিটি দিলাম। আরেকটা জিনিস, বাংলাদেশকে উনি সহযোগিতার হাত বাড়াবে, বাংলাদেশকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের যে পজিশন, আপনার সমস্ত পৃথিবী যে টেরোরিজম, আদার উগ্রবাদিতার ব্যাপারে বাংলাদেশের যে সাফল্য উনি প্রশংসা করলেন, সেই ব্যাপারে আমি মনে করি টেটটা কিন্তু একদিনে হবে না। কোন রাষ্ট্রনায়ক কিন্তু টেটটাকে চেঞ্জ করে দিতে পারবে না। এটা ওনারা পলিসি মেকিং বা সিচুয়েশন করতে পারে, ট্রেডটা হবে ট্রেড মানে বিজনেস টু বিজনেস পলিসি বিভিন্ন কারণে। তো অতীতে আমরা যে দেখলাম যে বাংলাদেশ নিয়ে একটা তাদের মধ্যে একটা সংশয় ছিল যে বাংলাদেশের এক সরকার আসছে, ইতিমধ্যে কিন্তু অনেকে ছিল এন্টি ইন্ডিয়ান একটা মেন্টালিটি, যে একটা পলিসিতে আমরা বেশি দূর আগাতে পারি নাই, বেশি দূর গেলেই আমরা দেখেন, আমরা কিন্তু আগে শুনে আসছি মোদি ইন্দিরা চুক্তি ছিল একটা গোলামের চুক্তি। আজকে যখন এই চুক্তিটা আপনি দেখেন, এটা কিন্তু গোলামের চুক্তি শ্রীলঙ্কার এখন প্রশ্ন আসছে। আজকে ওই চুক্তির আলোকে কিন্তু আপনি যখন আমাদের যখন ছিটমহল যখন আমাদের বাঘা হয়ে গেল, তখন এটা দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে। তো এটা পলিটিক্যাল কারণে আমাদের অর্থনৈতিক যে যতটুকু আমাদের সহযোগিতা এবং যতটুকু আমাদের ইন্ডিয়ার কাছ থেকে পাওয়া দরকার ছিল, আমরা ওইভাবে সহযোগিতা পাইনি কিন্তু বিভিন্ন কারণে। যেহেতু আমাদের রাজনীতিক অনেক পট পরিবর্তন হয়েছে, এক এক সময় এক এক সরকার আসছে, তাদের নীতিগতভাবে তারা অনেক কিছু আছে, এটা আমরা সবাই জানি। মোদি সফরের মাধ্যমে একটা জিনিস যেটা আসছে, যে ইন্ডিয়া কিন্তু চায় এখন, যেটা মোদির আমার সবচেয়ে বেশি পজিটিভ, যে আমরা তোমাদেরকে সাথে সাথে না পাশাপাশি মানে চলতে চাই, পাশাপাশি চলতে চাই। উনি একটা বুঝাইতে চেয়েছে যে এতদিন যে আমরা বড় ভাই সুলভ, হয়তো বা উনিও এটা উপলব্ধি করছে যে আমাদের বড় ভাই সুলভ যে আচরণ, এটা করা চলবে না, এখন আমরা সবাই ইকুয়ালি আমরা এগোতে চাই। এইটা না হলে কিন্তু ইন্ডিয়ারও একটা ব্যাপার আছে, যে ইন্ডিয়ার যে প্রাধান্য, আপনি দেখেন শ্রীলঙ্কাতে যখন আপনার রাজপাকসে ক্ষমতায় ছিল, তখন কিন্তু যে চায়না ব্লকে গিয়ে চায়না থেকে তার একটা সম্পর্ক ভালো ছিল। এখন ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার, সারা কান্ট্রিতে যদি ইন্ডিয়ার পার্সোনাল ইনফ্লুয়েন্সের দরকার, এবং তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমাদের 1200 কিলোমিটার বর্ডার, দেন আমাদের সমুদ্র সীমা, সবকিছু মিলে আমাদের সাথে নিরাপত্তার স্বার্থে আমাদের সাথে একটা বিশাল লং টার্ম রিলেশন দরকার। আর এই লং টার্ম রিলেশনটাকে আমরা কাজে লাগাতে পারি যদি আমাদের রাজনৈতিক দূরদর্শিতা থাকে। আমরা এটাকে অবশ্যই, রিলেশন শুধু বন্ধুত্ব হবে না যদি আপনার পেটে ভাত না থাকে। এখানে তো এখন এটাকে অর্থনৈতিক ভাবে আমরা কিভাবে কার্যকর করতে পারি, এটা ডিপেন্ড করে আমাদের রাজনৈতিক দক্ষতা এবং নেগোসিয়েশনের উপরে। আমরা কিভাবে আমরা তাদের সেই ফ্রেন্ডশিপটাকে ওয়েলকাম জানাবো এবং এটাকে অর্থনৈতিক ইন্টিগ্রেট করব, এবং এটাকে সমন্বয় করে আমরা ইন্ডিয়া থেকে, যেমন মনে করি যে চুক্তিগুলি হয়েছে, যে আমাদের 5000 মেগাওয়াট বিদ্যুৎ, 5300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, আরো বড় বড় কিছু, এগুলি অনেক কিছুই পজিটিভ। জি মিস্টার ইসলাম, আপনার কথা দিয়ে নেই, যে বললেন যে আমরা এখন অ্যাকচুয়ালি যে কথাটা আমি প্রথমে আরম্ভ করলাম, ফরেন পলিসি হচ্ছে দেশের স্বার্থ, মোদি দেখবে ইন্ডিয়ার স্বার্থ,
রাইট আমরা দেখবো আমাদের সাথে ভেরি স্বাভাবিক। সিম্পল। এখন আমরা কিভাবে নেগোশিয়েট করতে পারি? আপনি এখন বললেন যে ব্যালেন্সিং এর কথাটা, চায়না বে অফ বেঙ্গলের ইস্যু, আমাদের ব্যালেন্সিং আমরা কি করি? আমাদের যখন নাকি যে কোনো জায়গায় আপনি যদি এই পরিস্থিতিতে আপনি যদি আপনার পজিশনটা স্ট্রং করতে চান, তাহলে দুইটা পার্টির থেকে আপনি একসাথে নেগোশিয়েট করেন। তখন তারা ভাবতেছে, ওই পার্টি ভাবতেছে যে না, আমি তাকে বেশি দিই, আদারওয়াইজ ওই পার্টি নিয়ে যাবে, আর ওই পার্টি ভাববে যে অন্য পার্টি নিয়ে যাবে। এখন আমরা যদি ওইভাবে যদি জিনিসটাকে দেখতে পারি যে আমাদের আছেটা কি, আমাদের দেখেন এই যে আমাদের পজিশন, আমাদের জনশক্তি, আমাদের মেধা, আমাদের এন্টারপ্রাইজ ইত্যাদি, এগুলো অনেকগুলো অ্যাসেট, কিন্তু আমাদের জিওগ্রাফিক যে লোকেশন, এটা যে কত বড় একটা জিনিস। 40 বছর ধরে ইন্ডিয়া এই কানেক্টিভিটি যাচ্ছিল আমাদেরকে, বিকজ এই কানেক্টিভিটিটা দিয়ে তাদের ইকোনমিক গ্রোথ নর্থ ইস্টটাকে তারা এখন অনেক ডেভেলপ করতে পারবে। এখন এই কানেক্টিভিটি তারা চাচ্ছে, তাদের অতি প্রয়োজনীয়। এইটা থেকে আমরা কানেক্টিভিটি চাচ্ছে, তাদের থেকে আমরা কি নিব? আপনি বললেন নেগোসিয়েশন। এখন নেগোসিয়েশন কিভাবে করবেন? আপনি অলরেডি প্রথমে বলে দিচ্ছেন যে ওখান থেকে কোনো পয়সা চাওয়া, এটা হইতেছে আনসিভিলাইজড। আপনি কিসের নেগোসিয়েশন করবেন? আপনি যে তাদের যে বেনিফিট হবে একটা যে কোনো রিলেশনশিপে, এটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। তাদের বেনিফিট ভেরি ক্লিয়ার, তাদের মাল ওখান দিয়ে ঘুরে যাবে না, এখান দিয়ে ভিতর দিয়ে যাবে, এটা একটা ক্লিয়ার। আমরা আর কি চাই? নর্মালি আমরা কিছু ওটার জন্য নেবে, যেমন সুয়েজ ক্যানাল মধ্যে এখান দিয়ে যে হয়, জাহাজ যায়, ওই জাহাজের জন্য তারা ট্যারিফ পায়, বিকজ ওই সারা আফ্রিকা ঘুরে আসতে হয় না। ইন্ডিয়ার ওই সিকিম টিকিম ভুটান দিয়ে না ঘুরে ডাইরেক্টলি ভিতর দিয়ে চলে যাবে গিয়ে, ওইটার জন্য তো আমরা নেগোশিয়েট করবো। নেগোসিয়েশন করলে পজিশন তো অলরেডি খালাস হয়ে গেছে। কে বলছে যে আমাদের একজন খুব গণ্যমান্য ব্যক্তি বলছে যে ওইটা পয়সা চাওয়া আনসিভিলাইজড। তো ওইটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমি এটা বলতে চাই, সেটা হলো এখানে 50,000 কোটি টাকা, 49,000 crore টাকা ইজ রিকোয়ার্ড ফর প্রপার ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, প্রপার কানেক্টিভিটি করার জন্য। এখন ওখান থেকে আমরা এবার 200 কোটি টাকা আমরা পাচ্ছি ইন্ডিয়া থেকে। 200 কোটি ডলার अराउंड 16,000 crore টাকা বোধহয়, এরকম নাকি? তাই হবে তো? ওইটা তো গ্রান্ট না, ওটা লোন। তো এখন এই লোন হ্যান্ডেল করা, এটার সাথে 50,000 কোটির সাথে কিভাবে হবে, কি লোন রিপেমেন্ট কি টার্মসে হবে, আমাদের ওখান থেকে কি মাসুল পাবো ইত্যাদি, এগুলা একটা আমার মনে হয় অনেকগুলো আনসার্টেনিটির মধ্যে রয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে 22টি চুক্তি যেগুলো সাইন হয়েছে, সেগুলোর ভিতরে প্রোটোকল হ্যাঁ, সেগুলার অরিজিনাল পজিশন কি ছিল, আমরা কি চেয়েছিলাম এবং আমরা নেগোশিয়েট করে কি পেয়েছি, আমরা তো এগুলো জানি না। সো আনলেস উই নো দিস থিংস, মানে আরো ট্রান্সপারেন্সি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কিন্তু লাভ ক্ষতিটা হিসাব করতে পারবো না। তা আমার একটা জিনিস যেটা মনে হলো, স্টেটসম্যানে আজকেই বা কালকে কুলদীপ নায়ার একটা আর্টিকেল লিখেছে। উনি বলছেন যে ওখানে মোদি ট্রিপে যেটা মনে হচ্ছে, এটা হেডিংটা হচ্ছিল যে মনে হচ্ছিল যে এই গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্যই মোদি গেছে। হেডিংই ছিল টু শোর আপ দিস গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, সে বলছে যে ওখানে মোদি যাওয়ার ফলে ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের যে ধ্যান ধারণা খুব যে পজিটিভ ভাবে হয়ে গেছে, সেটা ঠিক না, তার ভাষ্য আর কি, কুলদীপ নায়ারের ভাষ্য। হ্যাঁ, তো এখন তো ওইখানে আমার মনে হয় আপনার সেই ইয়ের কথার সাথে যে আপনার কি বলে রিলেশনশিপ না ইন্ডাস্ট্রি আছে, আর আমাদের যে ইন্ডাস্ট্রি রিলেশন নাই। আমার কাছে এখানে মনে হয় যে যদি লাভ ক্ষতি হয়ে থাকে, লাভ হয়ে থাকতে পারে এই গভর্নমেন্টের লাভ হয়েছে, কিন্তু বাংলাদেশের কতখানি লাভ হয়েছে সেটা আমি জানি না। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্টেটের লাভ হচ্ছে, পার্টির নেসেসারিলি, বিজেপির নেসেসারিলি লাভ হয় নাই। বাংলাদেশের পার্টির লাভ হচ্ছে, দেশের লাভটা এখন আমরা হিসাব করে যাই না। আর ইন্ডিয়ার জন্য লাভ হয়েছে। ইন্ডিয়ার যে জিনিসটা কি দেওয়া হলো যে গুজরাটে মোদি যখন চিফ মিনিস্টার ছিলেন, সে কিন্তু ইকোনমিক ট্রান্সফরমেশন আনতে পারছিলেন, এবং তার প্রায়োরিটি হচ্ছে ইকোনমি। কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট করতে না পারলে সে কিন্তু তার পার্টি কন্টিনিউ করতে পারবে না। যদি তার এটা থাকে, তাহলে সে কেন ওই ফার্স্ট ইয়ারেই সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে? বিকজ
আমার যেটা একটা এস্টিমেশন সেটা হচ্ছে সে ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ান যে দেশটাকে সে যে চাঙ্গা করতে চায়, সে তাকে দেখাতে চায় যে দেখো ইন্ডিয়ানদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আনতে চায়। সে যে কথাটা বলছে যে আমরা 1/6 অফ হিউম্যানিটি, আমাদেরকে একটা সিকিউরিটি কাউন্সিল আমাদের একটা সিট দেয় না, তো সে একটা রিজনাল বা গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে ইন্ডিয়াকে এস্টাবলিশ করতে চায়। ওই এস্টাবলিশটা যখন হয়ে যাবে তখন ইন্ডিয়ানদের মধ্যে একটা জিনিস আসবে, হ্যাঁ আমরা তো একটা সুপার পাওয়ার দেশ, আমরা আরো খাটি, আরো আমাদের ইকোনমিটাকে আরো ডেভেলপ করি। এটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি দেখেন এটার সাথে যে কিছুদিন আগে ইন্ডিয়ার একটা মিয়ানমারে একটা ঘটনা হয়, মিয়ানমারে বেসড কিছু টেররিস্ট এখন মিলিটারি অ্যাটাক যেটি করে, হ্যাঁ একটা মিলিটারি, আমি এই ওয়ার্ডটা টেররিস্ট না কি আমি জানি না, একটা অ্যাম্বুশ করে তারা মনে করে যে ওখানে ছিল, ওখানে গিয়ে তাদের আবার অ্যাটাক করে মিয়ানমারে যায়। এখন এটাও কিন্তু একটা লক্ষণ যে সুপার পাওয়ার এইটা জিনিস কারা করতে পারবে। সব দেশ তো, বাংলাদেশ তো গিয়ে তো আর মিয়ানমারে গিয়ে এরকম একটা করতে পারবে না। একটা যখন একটা ইকোনমিক বা মিলিটারি মাইন্ড যথেষ্ট হয়, চুক্তিও আছে কিন্তু তাদের মিয়ানমারের সাথে, এটা চুক্তিও আছে। হ্যাঁ, মিয়ানমারের সাথে যে চুক্তি যেটা আছে এই চুক্তিটা কিন্তু ওই চুক্তিটাকে ফলো করে, ওই চুক্তিটার ফলো করে করা হয়েছে কিনা এটা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে চুক্তি আছে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক। না, আমি সেটা বলতেছি না, চুক্তি আছে কিন্তু চুক্তির মধ্যে তো ফাইন লাইন্স থাকে, ফাইন লাইন্স ফলো হয়েছিল কিনা সেটা নট ক্লিয়ার। এবং ইনফ্যাক্ট মিয়ানমার থেকে একটু তারা নেগেটিভ পরে করে, এটা বোধহয় এক ধরনের টেস্ট কেস হিসেবে নিয়েছে, একটু টোকা দিয়ে দেখলো, আশপাশে সবাইকে দেখালো, রিঅ্যাকশন থেকে সেটাও বোঝার চেষ্টা করলো। আই এম নট শিওর। কিন্তু ওখানে একটা রিঅ্যাকশন হলো পাকিস্তান, এক মিনিস্টার বলছে যে ওইটা অন্য দেশ, ওই দেশের সাথে করো, আমাদের সাথে করো। পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, পাকিস্তান ইজ নট মিয়ানমার। সো এটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, যে এই রেজাল্ট অফ দিস অ্যাকশন। আসলাম সানি, একটু আমরা টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে এটি ভারতে অপরচুনিটি কতখানি আছে মার্কেট হিসেবে, এবং একটি আর দ্বিতীয় হচ্ছে গ্লোবাল মার্কেটে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কম্পিটিটিভনেস সেটা কতটা সৌহার্দ্যপূর্ণ, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কতটা দুদেশই আরো এক্সপ্লোর করতে পারে, অথবা সেটা আসলে যে বেশি শক্তিমান সে অন্যকে কতটা অবদমিত রাখতে পারে, কি মনে হয় আপনার কাছে? প্রথমত আপনি প্রথম প্রশ্নের উত্তর দিন, ভারত অ্যানসারটা আপনারা দুজনেই করতে পারবেন যে এই সেক্টরের সঙ্গে সম্ভাবনা যেটা আপনি জানেন, ভারতের 120 বছরের টেক্সটাইলের তাদের স্পিনিং এর ইতিহাস আছে। আমরা স্পিনিং কত বছর যাবত আমরা আরম্ভ করেছি, বা তাদের সাথে তাদের নিজস্ব ওন আপনার কটন আছে। আমরা ভারত থেকে যদি আপনার যদি আমাদের সাথে তুলনা করেন যে আমাদের প্রাতিষ্ঠানিক টেক্সটাইল, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের গার্মেন্টিং আমরা যেটা বলতে চাই, ভারতে অবশ্যই সম্ভাবনা আছে। কারণ আপনারা দেখেন ভারতে কিন্তু আপনার $30 বিলিয়ন ভারতের অ্যাপারেলস মার্কেট, $30 বিলিয়ন অ্যাপারেলস মার্কেট। এখানে তাদের প্রবৃদ্ধি বাড়ছে, তাদের অর্থনীতি বড় হচ্ছে, পৃথিবীর সব ব্র্যান্ডে কিন্তু ভারতে আছে। ইনডাইরেক্টলি কিন্তু আমরা যে শুধু ভারতেই এক্সপোর্ট করতে হবো তা না, কিন্তু যখন ব্র্যান্ড ভারতে চলে যাচ্ছে, যেমন H&M আপনার মনে করেন অলরেডি তারা নেক্সট ইয়ার থেকে আরম্ভ করবে, অলরেডি আপনার অনেক বড় বড় ব্র্যান্ড তার ভারতে আছে, ম্যাঙ্গো আছে, আপনার টমি হিলফিগার আছে, তারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের চেয়ে কিনছে, এক্সপোর্ট হচ্ছে। আর ভারতের ওন যে মার্কেট প্লেস, যেমন তাদেরকে রিটেইল যারা আছে, যে বিগ বাজার, বিভিন্ন বড় বড় রিটেইল তারা শুরু হয়েছে, আপনি জানেন রিলায়েন্স গ্রুপও শুরু করেছে, বাংলাদেশ থেকে কিন্তু তারা কিনছে। কিন্তু এখানে যেটা বললাম যে ট্যারিফ ভেরিয়েশন আছে, তারপর কান্ট্রি ট্যারিফ, এটার জন্য একটা বাধা আছে, এবং বাধাটা কিন্তু যতটুকু না সরকার কর্তৃক, ততটুকু বাধা হলো ভারতের টেক্সটাইল অ্যাসোসিয়েশন কর্তৃক। কারণ ভারতে কিন্তু আপনি যেটা বলছিলেন, ভারতে কিন্তু আমাদের কম্পিটিটর রিজনটাও, ভারত কিন্তু টেক্সটাইলে তাদের আমাদের চেয়ে বেশি পিছনে নেয়, কিন্তু $4.5 বিলিয়ন তারা আমাদের চেয়ে এক্সপোর্ট, অ্যাপারেল কম করে। কিন্তু গত বছর ভারতের এক্সপোর্ট গ্রোথ হলো আপনার অ্যারাউন্ড আপনার 10%-এর বেশি। সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট গ্রোথ আমাদের 2.8%। ভারত কিন্তু এখন খুব কম্পিটিটিভলি আসছে, এবং ভারত কিন্তু ইনসেন্টিভ সহ অনেক সুবিধা টেক্সটাইলে দিচ্ছে। ইন্টারন্যাশনালি আজকে যখন আমার বায়ার যখন আজকে অর্ডার প্লেস করছে, তখন কিন্তু 3টা দেশকে লক্ষ্য করে এসে অর্ডার করছে, এগুলো কোটেশন করছে, একই অর্ডার
আমাকে পাঠাচ্ছে, ভারতকে পাঠাচ্ছে, ভিয়েতনামকে পাঠাচ্ছে। এখন কম্পিটিটিভনেস তারা আমার যতটুকু আছে আমি নিচ্ছি, ভারত নিচ্ছে এবং ভিয়েতনাম নিচ্ছে। ভারত কিন্তু আমার প্রচন্ড প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম এবং স্পেশালি আমাদের নিটওয়ারে ভারত হলো আপনার অন্যতম প্রতিদ্বন্দ্বী এখন বর্তমানে। কারণ আমাদের অনেক অর্ডারই গত বছর যেটা আমাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য আবার কম্পিটিটিভও কিন্তু তারা আমাদের জন্য। এখন আপনি মনে করেন দুটো একসাথেই চলতে থাকবো, কিন্তু আপনার কম্পিটিশন তো অবশ্যই ভারত আমাদের কম্পিটিটর, তারা চাবে তাদের এক্সপোর্ট বাড়াতে। আমরা আমাদের যে অনেক অসুবিধা আছে, আপনি জানেন যে এক্সপোর্টে আমরা অনেকগুলো অসুবিধা ভারত আছে, কিন্তু মোদি এবার আসে কিন্তু টেক্সটাইলকে তারা যে 20টা পণ্যের রূপে স্পাইরোটি বেস করছে, টেক্সটাইলকে অ্যাপারেলকে সে কিন্তু অনেক বেশি, তার বক্তৃতাও বলেছে যে আমি তোমাদের কাছ থেকে শিখবো তোমরা কিভাবে এত কম রিসোর্স নিয়ে তোমরা কিভাবে নাম্বার 2 হলা। কিন্তু নাম্বার 2 আমরা কতদিন থাকতে পারবো জানি না, কারণ যে হারে আপনি ভিয়েতনামের এক্সপোর্ট বাড়ছে, গত বছর প্রায় আপনার অ্যারাউন্ড 18% তাদের গ্রোথ, 26% তাদের গ্রোথ ভিয়েতনামে, তখন এইটাকে নোটিশ করা অনেক ব্যাপার। আর ভারত আবার ইতিমধ্যে বাইলেটারাল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা এফটিআই মানে তারা করার জন্য চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। ভারত যদি ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকে তখন কিন্তু তারা আমরা পাই 12%, তারা আবার 10% পাবে। আমাদের আবার চ্যালেঞ্জও আছে, দেখেন রানিং চ্যালেঞ্জ তো অনেকগুলি আছে বর্তমান, আমাদের ইউরোর ফল্ট আছে। আমাদের একমাত্র দেশ আমার কম্পিটিটিভ দেশের সাথে যে আমাদের টাকার মান, প্রত্যেকের স্থানীয় মুদ্রার মান তাদের কমছে, আমাদের টাকার মূল্যমান বাড়ছে। ভারতে যেখানে মুদ্রার মান আগে আপনার 1 বছর আগে ছিল তার 46, 52, এখন হচ্ছে 62, 64। এখন আমাদের টাকা ইউরোর দাম, আর ভারতের একটা প্লাস পয়েন্ট আছে আপনি ইউরো থেকে যে এক্সপোর্ট করে ইউরো জোনে, কারণ আমাদের এক্সপোর্টের 60% এর মতো 56% ইউরো, 65% ইউরো জোনে হয়। ভারত কিন্তু তারা ইউরোতে এলসি অ্যাকসেপ্ট করতে পারে, আমরা অনেকেই করতে পারি না, কারণ আমাদের র মেটেরিয়ালস আমরা ডলারে কিনি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে। ভারত কিন্তু তারা ইউরোতে অ্যাকসেপ্ট করে এবং ইউরো টাকা দিয়ে তাদের রুপি দিয়ে তারা র মেটেরিয়ালস কিনে, কারণ তাদের ব্যাক টু ব্যাক লাগে না, তারা লোকাল কারেন্সিতে কিনে। আমরা আমাদের বন্ডের ওয়ারহাউস ফ্যাক্টরিগুলিও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলিও ডলারে দিতে হয়, যেহেতু তারা বন্ডের হাউস ফ্যাক্টরি তাদেরকে ওইভাবে ইয়ে করতে। তো ভারত কিন্তু আমাদের বিগ কম্পিটিটর, এবং অ্যাপারেলসে আপনি যদি নেক্সট 5 ইয়ার্সে যদি কেউ অপারেট থাকেন, নিটওয়ারে ভারত হলো 1 নম্বর কম্পিটিটর, আর ওভেন এবং আদার্সে আপনার ভিয়েতনাম হলো আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর। তা আপনার ভারতকে আপনার কম্পিটিশন করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি ওনার সাথে একদম দ্বিমত করি, দ্বিমত না করলে তো আর আমাদের এখানে আসার হবে না। ওই যে টেলিফোনটা আবিষ্কার হয় আমেরিকায়, কিন্তু এখনকার যে টেলিফোন, এই টেলিফোনের মধ্যে যে আমরা ইউজ করি, যে বিকাশ বলেন আপনার যত রকমের আমরা ইউটিলিটি আমরা বাংলাদেশে করতেছি, আমাদের তো টেলিফোনই ছিল না। আমরা কিন্তু আমেরিকান যে লেভেল, জেনারেল লেভেলে থেকে আমাদের বাংলাদেশের টেলিকমিউনিকেশনের ইউটিলাইজেশন লেভেল কিন্তু হাইয়ার, স্পেশালি যখন আপনি কনসিডার করেন যে আমাদের এডুকেশন লেভেল কম, আমেরিকান এডুকেশন থেকে বাংলাদেশের এডুকেশন কম, কিন্তু আমাদের টেলিকমিউনিকেশন ইউটিলাইজেশন ইজ অফ এ হাইয়ার লেভেল। সো ওই আগে হয়েছে বলেই যে আগে থাকবে সেটা কিন্তু না। ইন্ডিয়া 120 বছর পুরানো আপনার টেক্সটাইল মিল, আমি ওখানে গিয়ে দেখি ওখানে অনেক ওয়ার্কাররা আছে, তারাও 120 বছর পুরানোই। সো তারা আপনার খুব রিসেন্টলি গত আপনার 25-30 বছর ধরে কিন্তু ইন্ডিয়ার নতুন একটা টেক্সটাইল ফেজ আসছে। সেই যে ওই 120 বছর পুরানো যে টেক্সটাইল মিলগুলা, ইতিহাসের কথা বলছি, মিল কথা বলি না, আমি বলছি তারা কিন্তু তারা এক্সপার্ট আছে, তারা ওই মিলগুলা তারা খুব একটা মডার্নাইজ করতে করে নাই, বাট গত 30 বছর ধরে আগে তারা একটা নতুন একটা চ্যাপ্টার আরম্ভ করছে। এখন উনি যে পয়েন্টগুলো বললো যে আপনার ইন্ডিয়ার যে কতগুলো অ্যাডভান্টেজ আছে, এগুলো দিস ইজ ট্রু। তারা কটন গ্রো করে, লোকালি করতে পারে, লোকাল মার্কেট, সব এগুলো অ্যাডভান্টেজেস, দিস আর অল গিভেন। কিন্তু তারপরেও আমি মনে করি যে ওভেন সেক্টরে, ওভেন প্রোডাক্টসে আমরা ইন্ডিয়া থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। আমরা ইন্ডিয়া রেগুলারলি এক্সপোর্ট করতেছি শার্ট তো ডেফিনেটলি, কিছু কিছু লেডিজ আইটেমসও, বাট শার্টে আমরা ইন্ডিয়া থেকে মোর এফিশিয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে কথাটা বললেন যে আমরা এখন নিটে আমরা ইন্ডিয়ার সাথে কম্পিটিশনে যাচ্ছি, অ্যাকচুয়ালি জিনিসটা কি,
আমরা যদি বাংলাদেশে আমাদের, আমি বাজেটের কথা যদি আপনি বলেন, এই বাজেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল নাম্বার 1 প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসের এফিসিয়েন্সি, কম্পিটিটিভনেস, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ডিজাইন, এইগুলো এখন ফ্যাক্টর হয়ে গেছে। এখন আমরা সবাই গার্মেন্ট বানাতে পারি, এটা কোনো ব্যাপার না। এখন আমাদের মধ্যে উঠতে হবে কোন দিক দিয়ে, আমাদের করতে হবে কম্পিটিটিভ হইতে হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হইতে হবে, ডিজাইন করতে হবে, ডেলিভারি টাইম কুইক হইতে হবে, এবং বিভিন্ন রকমের ফ্যাব্রিক দিয়ে আমরা বিভিন্ন রকমের আইটেম করতে হবে। এইটার জন্য দরকার ট্রেনিং। আমরা তো 30-35 বছর তো আমরা নিজেরাই ওই দেখে 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 আসছি। এই যে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন নেসেসারি ফর কন্টিনিউড গ্রোথ অফ দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এইটা কিন্তু আমি মনে করি আমাদের আরো হায়ার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বাজেটে। ডিপেন্ডিং অন দ্যাট আমাদের কম্পিটিটিভনেসটা আমরা ড্রাইভ করতে পারি কিনা, আমরা ইন্ডিয়া বলেন বা ভিয়েতনাম বলেন, তাদের সাথে আমরা পাল্লায় পারবো কি পারবো না, ইট উইল জাস্ট ডিপেন্ড অন আওয়ার ওন এবিলিটিস। এটা না, এটা প্রি অর্ডেইন না যে অবশ্যম্ভাবী এতে হতেই হবে। ইন্ডিয়ার কথা আপনি বলতেছেন যে আপনি নিটে তারা আমাদের থেকে আগাবে, আপনার কথা আগাবে বলছি, তারা কম্পিটিটিভ। একদিক দিয়ে তারা অনেক, একদিক দিয়ে আপনি মাইন্ড করেন না, আপনার কথা বলতেছি, এটা না বললে কিন্তু বলেন না, ঠিক আছে বলেন। তাদের যে স্কেল, ইকোনমিজ অফ স্কেল এটসেট্রা যেটা আছে, সেটা হচ্ছে তাদের আগানের পক্ষে যায় ওই সাইডে। অন্য সাইড আছে, সেটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ এখন ইন্ডিয়ার 7% হয়ে গেছে মোদি আসার পরে, যে কথাটা আপনি বললেন। যখন ইকোনমিক গ্রোথ যখন নাকি বেড়ে যাবে, তাদের ইনকাম লেভেল, পার ক্যাপিটা ইনকাম যখন উপরে উঠে যাবে, তখন কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কেউ চাকরি করতে চাবে না, তখন ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু ফেজ আউট হয়ে যাবে গিয়া। সো দুটো দিকে আছে, কিন্তু ইকোনমিক গ্রোথ হয়ে গেলে গিয়া, পার ক্যাপিটা ইনকাম হয়ে গেলে গিয়া, সেটি যখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে যাচ্ছে, বাংলাদেশের গ্রোথ বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখানে দুটো জিনিস হয়, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যেজন্য আপনি দেখতেন এখন সব গার্মেন্ট ফ্যাক্টরির, অনেক গার্মেন্ট ফ্যাক্টরির সামনে ওই সাইনবোর্ড, ওই আগে মানে বলতো যে টুলেট, সব জায়গায় দেখা যাচ্ছে টুলেট, এখন দেখা যায় দক্ষ অদক্ষ মেশিন অপারেটর চাই। অলরেডি আমরা একটা শর্টেজ অফ ম্যান পাওয়ার আমরা দেখতে পারতেছি, বিকজ এটা না। ইন্ডিয়ার সিচুয়েশনটা বাংলাদেশের থেকে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার অপশনস অনেক বেশি। এখানে বাংলাদেশে যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছাড়া অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে, সেটা রিলেটিভলি স্মলার, ওয়ারেজ ইন্ডিয়াতে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ স্মল থিং। ওদের স্টিল, আইটি, হ্যান ত্যান হাজারো অপশনস আছে। সেই জন্য ওখানে নর্মালি প্রত্যেকটা দেশেই হয়, যখন নাকি একটা অর্থনৈতিক গ্রোথ হয়ে যায় গিয়া, তখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে থেকে আপনার অন্য ইন্ডাস্ট্রিতে যে ওয়ার্কফোর্স, তাদের অ্যাট্রাকশনটা বেশি চলে যায় আর কি। সো এখানে একটু আমাদের চান্স আছে, যদি আমাদের গভর্নমেন্ট, আমাদের বিজিএমইএ, উনি বিজিএমইএ এর বড় হর্তাকর্তা, আমরা যদি বিজিএমইএ, বিকেএমইএ, ট্রেড বডি যারা আছে, তারা যদি ইনভেস্টমেন্ট করে, ফোকাস করে অন বিং কম্পিটিটিভ, তাহলে আমাদের কিন্তু চান্সটা আছে আর কি। আমি আসলে যেটা আপনাকে বুঝাতে চেয়েছিলাম, যে আমি বুঝাই যারা পুরানো না, আমি বললাম তাদের এক্সপার্টিজ আছে, যেটা বললেন আপনি, যে মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইন এবং টেকনোলজিক্যাল স্কিল। আজকে দেখেন একটা জরিপ আছে বাংলাদেশে, আমরা 80 লক্ষ শ্রমিক বিদেশে কাজ করে, আমরা $14 বিলিয়ন ইম্পোর্ট মানে বিদেশে পাঠাই, তারা পাঠায় 80 লক্ষ লোক। আর বাংলাদেশে কিন্তু এক্সপার্ট কাজ করে মাত্র 3 লক্ষ। তারা 4 বিলিয়নের মতো, 4.5 বিলিয়নের মতো টাকা আমাদের দেশ থেকে নিয়ে যায়। তারা কারা? তারা কিন্তু এই আমার গার্মেন্টস সেক্টরে, শুধু আপনার গার্মেন্টস সেক্টরে এক্সপার্ট যেগুলি আছে, আজকে যে বাইং হাউসগুলিতে আপনি কাজ করেন, এক্সপার্ট যে মেইন কম্পোনেন্ট যে কাজ করতেছে, ডিজাইনার বলেন, মেইন যে, তা কিন্তু ইন্ডিয়ান আর কিছু কিছু শ্রীলঙ্কান আছে। আমরা কিন্তু এক্সপার্টের দিক থেকে অনেক পিছিয়ে আছে, যেটা আপনি সত্যি বলছেন যে আমাদের এক্সপার্ট এবং আমাদের ওইভাবে নজর দেওয়া হয় না। আর আমি এই কথাটি এখানে বলতেছিলাম যে ইন্ডিয়া আমাদের সে কম্পিটিটিভ, কিন্তু কম্পিটিটিভ আমাদের অপরচুনিটি আছে, আমরা কম্পিটিশন করেই তো এখানে আসছি। আমাদের কম্পিটিশন গুলো বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে মানুষের মধ্যে, যেটা আপনার সাথে আমি একমত, যে এই জন্য যে আমাদের দেশের যারা রাষ্ট্র চালা বা আদার্স যারা টেক, আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছি যে আমরা একটাকে থার্ড সেক্টর হিসেবে ঘোষণা করব, আমরা $1 বিলিয়ন, এখন বলা হচ্ছে আইটিকে এক্সপোর্ট করবে, এত করতে হবে। হ্যাঁ, করা যাবে, কিন্তু করার জন্য যে এক্সপার্টিস দেওয়ার কথা, এন্টারপ্রেনিয়রশিপ করা দরকার, যেভাবে ডেডিকেটেড কাজ করা দরকার, এটা কিন্তু এভাবে হচ্ছে না বা এইভাবে হচ্ছে না। এই গার্মেন্টস সেক্টরকে আপনি দেখেন, আমরা এতগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করে
90 দিনের সেই ব্লাড এবং 90 দিনের সমস্ত পৃথিবীতে আমাদের একটা নেগেটিভ ইমেজ যে আমরা দেশ কি হবে কেউ জানতো, আমিও জানি না আসলে দেশ কোথায় দাঁড়াবে, নেক্সট আমার ফ্যাক্টরি চলবে কিনা, আমাদের অর্ডার কি হবে, বাইরে যখন অর্ডার দিলাম। এরপরেও কিন্তু আমাদের ফ্যাক্টরি এন্টারপ্রেনিয়ররা কাজ করছে এবং তারা রিস্ক নিয়ে কাজ করে আমরা 3% গ্রোথ, 3 কাছাকাছি গ্রোথ করেছি। এখনকার বাজেটে কি করলো দেখেন, এই বাজেটে এসে বললো যে তুমি তো 0.3% দাও সোর্স ট্যাক্স, সো অ্যাডভান্স ট্যাক্স, এটা এফওবি রূপে আপনি যদি 100 টাকা এক্সপোর্ট করেন তাহলে 0.3 পয়সা আপনি 3 সেন্ট আপনাকে দিবেন, 3 পয়সা দিবেন। সেখানে বললো 100% তোমাকে 1% তোমাকে সোর্স ট্যাক্স দিতে হবে। 1% কেন? এটা কি হিসাব করে দিল? এটা আমি যদি বিজনেসে প্রফিট করি, 2013 সাল পর্যন্ত ছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 10% করে আমাদের বছরের শেষে আপনি যাই হবে সেটা অ্যাসেসমেন্ট জমা দিবেন, আপনি 10% অ্যাকসেপ্টেবল। গত বছর এটা উইথড্র হলো, আমরা 0.3% দিলাম, তারপর কিন্তু আপনি 37.5% কর্পোরেট ট্যাক্স আপনাকে আবার অ্যাসেসমেন্ট জমা দিতে হলো। 37.5% আমাদের মতো গার্মেন্টস, এটা কিন্তু কেউ জানে না যে আমরা কিন্তু অলরেডি এর অ্যাসেসমেন্ট করে আমরা কর্পোরেট ট্যাক্স, মানে একটা মাল্টিনেশনাল কোম্পানি এখানে কাজ করতেছে, যেই ট্যাক্সটা দেয় আমি আপনি কিন্তু গত বছর এই ট্যাক্সটাই দিয়েছি সরকারকে, আমার যদি প্রফিট হয়। এখনকার ক্যালকুলেশন করেন, আপনি যদি নেট 5% গার্মেন্টসে প্রফিট করেন তাহলে 1% হলে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 3% প্রফিট করেন নেট, আপনি সমস্ত কিছু অপারেশন কস্ট সবকিছু চেয়ে, তাহলে আপনাকে 33 to 30% ট্যাক্স দিতে হবে। আজকেই মাননীয় অর্থমন্ত্রী বললাম, আসলে কোন বিবেচনা এটা করা হলো? এইটা বিবেচনা না কোনো, এটা এনবিআর কে বলা হলো যে আমি একটা বাজেট দিব, যে বাজেটটা গত বছরের চেয়ে 33% বেশি হবে, সেই বাজেটটা কিভাবে সংখ্যার দিক থেকে বাড়ানো যায়। উনি মনে করলো যে এইটা একটা সংখ্যা, এটাকে 3 গুণ বাড়ালে ওইটার একটা পোর্শন আমি পাবো। এটা কিন্তু কোনো অ্যানালাইসিস না যে এটাতে গার্মেন্টসের কি ক্ষতি হবে। আরেকটা দেখেন, আমাদের বলতেছি জিডিপি আমাদের 7% করতে হবে, গত বছর 8% করলো, তারপর 6.3। যে আমাদের কি করতে হবে, যে আমাদের ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্ট গিয়ে 25-এ গিয়ে আটকে গেছে, 23-24-এর উপরে উঠে না, এটাকে 27 বা 30-এ নিতে হবে। 27-30-এ নিতে হলে এতে ইনভেস্টমেন্ট হতে হবে। ইনভেস্টমেন্টের মূল শর্ত কি? আপনাকে ক্যাপিটাল মেশিনারি দাম ইম্পোর্ট করে, ওইটার উপরে 1% ট্যাক্স। কেন 1% ট্যাক্স? আপনার টার্গেট হলো ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্ট না করলে আপনি 7-এ পৌঁছতে পারবেন না। যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে, তোমার ইনভেস্টমেন্ট যদি 30-এর মধ্যে না যায় তাহলে তুমি 7% উপরে ক্রস করতে পারবো না। তাহলে আপনি কেন 1% দিলেন? এটা একটা কন্ট্রাডিক্টরি। এটা আসলে কি, যারা বাজেটটা করে, আমার যেটা মন হলো আর কি, আপনি যে বললেন আমরা যখন কথা বলি তখন দেখি এনবিআর এর সাথে আমরা বাজেট আলোচনায় কিন্তু এই কথাগুলো আমরা বলেছি, কিন্তু আমাদের সক্ষমতা, আমাদের প্রবলেম কি প্রবলেম আপনি যদি তুলনা করেন আমাদের প্রতিযোগী দেশের সাথে, আপনি অনেকদিন, আমার অনেক সিনিয়র, আপনি 32 বছর ধরে ইন্ডাস্ট্রি করেন, আই স্যালুট ইউ যে 32 বছর যাবত আপনি এখন ইন্ডাস্ট্রি চালাচ্ছেন। ভিয়েতনামের একটা ফ্যাক্টরি, ভিয়েতনাম সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছে সরকার, চায়নাতে বিল্ডিং বানায় দিচ্ছে, আর গুজরাটে তো মোদি ওইটাকে অনুকরণ করতেছে, সবকিছু বানায় দিচ্ছে, লেবার কোয়ার্টার্স অলসো বানায় দিচ্ছে। বানায় দেওয়ার পরে বলতেছে তুমি ফ্যাক্টরি চালাও। আর আমি 5 বিঘা জমি কিনলে আমাকে 5টা মামলা ফেস করে আমাকে জমির বাউন্ডারি দিতে হয় এই দেশে। দিস ইজ নরমাল। যদি আপনার ক্ষমতা দুর্বলতা যদি না থাকে, স্থানীয় পুলিশ যদি আপনাকে সহযোগিতা না করে, এখানে তো একটা দলিল বিভিন্ন রকম বাড়বে, আমার পক্ষে সম্ভব না সবকিছু দেখা। আমাদের ওই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করেন, আমাকে প্যারালাল আমার কম্পিটিটরের সাথে আমার ফ্যাসিলিটিস দিয়ে কম্পেয়ার করেন। আমি অডিটের জন্য যে আমাদের অনেক সক্ষমতা আছে, আমাদের এন্টারপ্রেনিয়রশিপ যারা আছে, যারা আমরা কাজ করছি, তাদের সাথে তুলনা করেন, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে তাদের চেয়ে এগিয়ে যাবো, এই ক্ষমতা আমাদের আছে। কিন্তু কতটুকু এগোতে পারবো যদি সবগুলিতেই আপনি আটকাই ফেলেন। এই জন্য আমি বলছি যে এই বাজেটে আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে আজকে কথা বলেছি, ওনার সাথে কথা হচ্ছিল, উনিও কিছু উপদেশ নাকি আমাদের আতিক ভাইকে দিলেন, আমরা সবকিছু মিলেই কথা বলেছি। উনি বললেন যে দেখবেন, কিন্তু আমার প্রশ্ন হলো, যেটা আপনার অর্থনীতির প্রতি বছর যে 2 মিলিয়ন নতুন ওয়ার্কফোর্স আসে কাজ করতে, সেই জন্য সরকার কি ব্যবস্থা করেছেন? আপনি তো আদমজি চালাইছেন, বাউনি চালাইছেন, আপনি সরকারি ব্যাংকগুলি চালাচ্ছেন, এই যে গহপুরের ব্যাংক আপনি অলরেডি আবার 5,000 কোটি টাকা দিচ্ছেন সরকারি ব্যাংকগুলি চালাতে। কেন দিচ্ছেন? যে সরকারি ব্যাংকটা যাতে চলে, লোকগুলি যদি চাকরি না হারায়, যে তাদেরকে সাবসিডি দিচ্ছেন। আদমজি চালায় কত সাবসিডি দিয়েছেন। আর আমরা যে এই যে 5 কোটি লোক ইনডাইরেক্টলি কর্মসংস্থান করেছে, 1 কোটি লোকের কর্মসংস্থান, টোটাল সেক্টর যদি কম্পেয়ার, তাহলে আমাদের কি সাবসিডি দিয়েছে? আমরা কোনো সাবসিডি, যেটা উনি বললেন যে ইনডাইরেক্টলি। আমি অবাক হই যে বাংলাদেশে পাইপলাইনে এখন 5টা 5 স্টার আছে, আরো 10টা 5 স্টারের হচ্ছে।
এগুলি টার্গেট কিন্তু অন্য কিছু না, আমাদের আরএমজির বাইরেই কিন্তু এখানে থাকবে, ওইটাকে টার্গেট করে। বাংলাদেশে কেউ লং বিচ ওই যে ইয়েতে কেউ আপনার এখানে টুরিস্ট আসে না, কক্সবাজার কিন্তু আমাদের শ্রমিকরা দল বেঁধে বেঁধে যায়, এই যে আমাদের মিডল ইনকাম। আমাদের দেশে একটা জিনিস আপনিও আমার সাথে একমত হবেন যে আমাদের দেখেন সবাই শ্রমিক নিয়ে কথা বলি, আরে শ্রমিক তো এখন আমার মাত্র আমার ফ্যাক্টরির স্যালারি 60% আমি শ্রমিককে স্যালারি দিই, আর 40% দেই আমার আপার লেভেলের যারা, তাদের কিনে তারা কারা? একসময় 10 বছর আপনি যখন গার্মেন্টস করেছেন তখন কিন্তু একটা এমবিএ ছেলে গার্মেন্টসে চাকরি করতে আসতো না। আজকে এমবিএ ছেলে আয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাজ করে, সে শাহজালাল থেকে পড়ে এসে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সে আমার লাইনে কাজ করছে প্রোডাক্টিভিটি চেক করার জন্য। সিনারি কিন্তু চেঞ্জ, কারণ গার্মেন্টস একমাত্র জায়গা যেখানে একটা মানুষ ইচ্ছা করলে 10 বছরে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা স্যালারি পেতে পারে। বাংলাদেশে অন্য কোনো সেক্টর কিন্তু এটা হয়নি। এই যে আমরা মিডল ক্লাস তৈরি করছি, 50,000 টাকার বেতন 35,000 টাকার বেতন বেশি যারা পায় তারাই মিডল ক্লাসের প্লাট হয়ে যায় আমাদের ইকোনমির সাইজ অনুযায়ী। কত হাজার মিডল ক্লাসে গার্মেন্টস সেক্টর তৈরি করছে, এটাই ইকোনমিকে ক্যালকুলেশন করেন আমাদের ইম্পোর্টেড কনজিউমিং, যে প্রতি মাসে আমরা যে কত হাজার কোটি টাকা স্যালারি দিচ্ছে, এটা ডাইরেক্ট ইনজেক্ট হচ্ছে আমাদের ইকোনমিতে। আপনি এই যে মনে করেন কোহিনূর শিল্প গোষ্ঠী সহ আমাদের লিভার ব্রাদার্স আমাদের ফ্যাক্টরিগুলিতে বিনামূল্যে তাদের লিপস্টিক এবং পাউডার ছড়ো দেয়, তারা লিভার ব্রাদার্সের 85% কনজিউমার হলো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির শ্রমিকরা। এই যে টোটাল গ্লোবালি দেখেন, এই যে আমরা $25 বিলিয়ন মাত্র 2% মনে হয় আমরা নিতে পারি না, কারণ আমরা রিইনভেস্ট করি তার চেয়ে বেশি। তাহলে তো আমাদের গার্মেন্টস এভাবে এগোতে পারতো না। আজকে যে আপনি 50 বিলিয়ন করবেন, আজকেও আমি একটা যুক্তি দিই, আপনি দেখেন আমরা কিন্তু বাঙালি, আমি খুব অবাক হই, আপনি দেখুন এন্টারপ্রেনিয়রশিপ আমাদের এত বেশি, সবাই বলে করে সবচেয়ে দামি মেশিন কিন্তু স্লাভক্স বলেন, ডাইং মেশিন বলেন, সবচেয়ে টেক্সটাইলের যত দামি মেশিন আছে সব বাংলাদেশেরও সবচেয়ে বড় টার্গেট। আমরা যারা ফ্যাক্টরি করি আমরা তো চাইনিজ কিনতে চাই না, আমরা হয় সুইজারল্যান্ড কিনি, জার্মানি কিনি, ইটালি কিনতে পারি, ইউরোপিয়ান মেশিন আমরা খুব কিনি না। কারণ আবার ইনভেস্টমেন্ট যে হচ্ছে এখন দেখেন, এই অ্যাকর্ড এয়ারলাইন যখন আসলো তারা বললো ফ্যাক্টরিতে রেকটিফিটিং করতে হবে, এই করতে হবে। অনেক এন্টারপ্রেনিয়র, আমি অন্তত 100 জনকে চিনি যারা রিইনভেস্ট করতেছে, এমন ফ্যাক্টরি বানাচ্ছে যেটা পৃথিবীর কোথাও এমন ফ্যাক্টরি, এত সুন্দর ফ্যাক্টরি নাই। প্ল্যান আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট যেটা দরকার, যে আমার ল্যান্ড নাই, আমাকে ইলেকট্রিসিটি গ্যাস দিচ্ছে না, তা আমি বাড়াবো কোত্থেকে? এই যে আপনি জানেন যে আমাদের ইলেকট্রিসিটি সার্ভিসে গভর্নমেন্টের পলিসির সাথে বাজেটের যে লক্ষ্যমাত্রা কখনো পূর্ণ হবে না। আপনি কিভাবে 33% আপনি গ্রোথ করতে পারবেন গত বছর যদি না করতে পারছেন, তা আবার 33% কিভাবে বৃদ্ধি করবেন, কোত্থেকে আসবে? এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আর উন্নয়ন বাজেট 8 মাসে যেখানে 51%, 9 মাসে যেখানে 51% আপনার উন্নয়ন বাজেটে খরচ করেন, বাকি 3 মাসে কিভাবে বাকি 49% খরচ করবেন? এটা তো একটা ব্যাপার। সক্ষমতা না বাড়ালে, সিস্টেমটা ডেভেলপ না করলে সক্ষমতা। আমার একটা আশ্চর্য লাগে যেটা আপনি বলতে পারবেন যে আমরা যদি এত কিছুর পরেও 11 মাসে ব্যয় করছি মাত্র 68%, মানে 2 মাসে অনেক বেশি, তাহলে যদি আমরা প্রথম 5 মাসে ব্যয় করছি মাত্র 28%, এটা যদি রিয়েলি এফেক্টিভলি এই উন্নয়ন বাজেটটা যদি রিয়েলি উন্নয়ন হতো, মানে রিয়েলি যদি আমরা এফেক্টিভলি উন্নয়ন করতে, উন্নত মানের উন্নয়ন করতে, মান সম্পন্ন, গুণগত মান ভালো, তার গুণমান, তাহলে আমাদের জিডিপি আমরা এখন 6-এ আটকে আছি, এটিতে আরো বেশি 2% বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, আপনি বললেন যে আমি যখন আরম্ভ করি তখন কোনো এমবিএ যেত না। আমি 2 জন এমবিএ এর কথা জানি, তারা এইটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক যাবত প্রথম দিন ঠিক আছে। আমি আমার ওয়াইফ তখন তো আমার তো আমি তখন এমডি, তখন নিজেই গাড়ি চালাই, নিজেই ড্রাইভার, নিজে চিঠি লিখি, তখন টাইপরাইটার, আমি তখন নিজেই টাইপিস্ট, নিজেই মার্কেটিং ম্যান। তো না, এটা ফ্লোর লেভেলে কাজ করতে তো এটা পসিবল ছিল 10 বছর, এটা আপনি স্বীকার করতে হবে। ফ্লোর লেভেলে উনি সবকিছু খুব সিরিয়াসলি নিয়ে যায়। আমি যেটাই বলি, উনি নিজে এমবিএ করে এটা শুরু করছে এবং ওইগুলো করছেন, এটা বোঝানোর জন্য বলছেন, বাট আপনার কথা ঠিক আছে, কথা ঠিকই আছে। আমি এটা একটা আপনি অনেক সিরিয়াসলি নিয়ে নেন আর কি। না তো এখন এখানে যে পয়েন্টটা আপনার সাথে আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি যে কন্ট্রাডিক্টরি পলিসিস, একদিক দিয়ে আপনি চান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, আর ওইটা আপনি সব বলে আসতেছেন, আর পলিসিগুলো করতেছেন সেগুলো হইতেছে আপনার আমাদেরকে নন কম্পিটিটিভ করার জন্য। যদি আমাদের এই 1% চলে যায়, আমরা সমাজকে কি দিচ্ছি?
যে কথাটা উনি আরম্ভ করলেন, সেটা সকালবেলা আমি আতিক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বিজেএম এর প্রেসিডেন্ট, যে আমাদের যে স্যালারি যে দেওয়া হয় এই আপনার সেই স্যালারি তো ইকোনমিতে চলে যাচ্ছে, এই যে তারা খাওয়া দাওয়া কিনতেছে, কাপড় চোপড় ইত্যাদিকে, সেখানে তো ভ্যাট দেওয়া হচ্ছে। আমরা তো ওই ইনডাইরেক্টলি আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে অনেক ভ্যাট যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হচ্ছে, রোড ইউজ করে ট্রাক আসতেছে, ট্রাকের টোল দিচ্ছে, আপনার এই হোটেলে থাকতেছে, হোটেল বাইরা করতেছে। সামাজিকভাবে যে আমরা ইনপুটটা দিয়েছি সেটা হলো আমাদের আমি মনে করি আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন টু দি হিস্ট্রি অফ দিস কান্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে আমাদের সমাজে মহিলাদের অবস্থানকে সুদৃঢ় করা। ইন্ডিয়ান পেপারেও আসছে যে যখন নাকি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি বলছে যে আমাদের প্রাইম মিনিস্টার মহিলা সত্ত্বেও টেরোরিজমের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তারা ওখানে ইন্ডিয়ান পেপারে বের হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে এমডিজিতে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে উইমেন্স এডুকেশন বা ফিমেল ইনফ্যান্ট মর্টালিটি অনেক দিক দিয়ে আমরা আগে আছি আর কি। তো আমাদের মহিলাদের পজিশন এস্টাবলিশ হয়েছে। নাম্বার 3, আরেকটা যেটা আসতেছে, যেটা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, সেটা হচ্ছে এই কয়েক বছরের মধ্যে আসবে বাংলাদেশ গ্লোবালি প্রডিউসার অফ হাই কোয়ালিটি গুডস। এই যে উনি বললেন যে খালি ইউরোপিয়ান জিনিস কিনে আমরা চাইনিজ এখন কিনি না, এটার রেজাল্ট হবে না 5-7 বছরের মধ্যে আমাদের এই যে ওই যে কি বলে আপনার সাইক্লোন আর ফ্যামিন, ওগুলা থেকে আমরা ইনশাআল্লাহ আমরা বের হয়ে যেতে পারবো। আমাদের শুধু এই দরকার যেটা কি হলো, আজকের পেপারে আপনি দেখবেন পুলিশের আইজি বলছে যে এই সরকারের লোকজন রাস্তা ব্যারিকেড দিয়ে আপনার ওই একজন একিউজকে যদি করতে চায়, রুল অফ ল। আপনি একটা কথা বললেন, আপনার কথাগুলো সবগুলো আমার ইউজ করতে হইতেছে যে আমরা জানি না আমরা কোথায় থাকবো। যদি রুল অফ ল যদি না থাকে, তাহলে আপনার এই যে 5টা আপনার বলেন 5 বিঘা জমি কিনলে আপনার কেস দিয়ে পুরোটা হয়ে যায় গিয়ে 5টা মামলা, যদি রুল অফ ল না হয় তাহলে আমরা এটা কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। সো রুল অফ ল এস্টাবলিশ করতে হবে এবং ডেমোক্রেসি এবং একটা রেসপেক্ট অফ দি ওয়েস্টার্ন পাওয়ার্স। এই যে ওয়েস্টার্ন আমাদের কাস্টমার যারা, তারা এখানে আসবে, তারা আমাদেরকে যত ফ্যাসিলিটিস দিবে, যতদিন পর্যন্ত তারা একটা প্রপার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, গভর্নেন্সটা প্রপার হয়, এই বাজেটের মধ্যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু অনেক শর্ট। ওখানে এবারে বড় প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, তারপর এই যে আপনি যে কথাটা বললেন, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে 9 মাসে খরচ করলো 40% আর 3 মাসে খরচ করতে হবে 60%, এইগুলো হয়ে যাবে গিয়া। তা এই কতগুলো জিনিসের দিকে যদি আমরা অ্যালাইনমেন্ট আনতে পারি, এবং এখানে যে প্রশ্নটা আমার আছে যে এই বাজেটটা আমাদের মিড টার্ম যে অবজেক্টিভগুলা, আমাদের সবচেয়ে বড় অবজেক্টিভ কি? পভার্টি এলিভিয়েশন। এর থেকে তো বড় কোনো অবজেক্টিভ নাই। তারপরে পভার্টি এলিভিয়েশন, এডুকেশন, হেলথ, তারপরে চাইল্ড ওয়েলফেয়ার, এগুলোর সাথে কি অ্যালাইনমেন্ট আছে কিনা, ট্রেনিং হচ্ছে কিনা, আপস্কিলিং করার জন্য। গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে আইটি সেক্টর একটা প্রমিজিং সেক্টর, সেখানে একটা ভ্যাট দেওয়া হলো আপনার 4%, যদি অনলাইন আপনার কেউ কেনাকাটা করে 4%। এটা বেশিরভাগ দেশে এটা হলো 0%। কেন? কারণ এই অনলাইন কেনার সুবিধাটা কি? এই যে রাস্তার ট্রাফিক জ্যাম, আপনি কমপ্লেন করতেছিলেন আপনি 2.5 ঘন্টা লাগছে আসতে। যদি আমাদের নিত্যপণ্য জিনিস, আমাদের বেশিরভাগ জিনিসপত্র যদি আমরা মার্কেটে না যেয়ে যদি আমরা কেনাকাটা করতে পারি অনলাইনে, তাহলে কি হবে? লোকজন ওই সময়টা তারা প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারবে, ট্রাফিক জ্যাম কমবে। কিন্তু ওইটা করতে হলে অনেক দেশে অনলাইন পারচেজের জন্য 0% থাকে, ব্যাট থাকে। এখানে আপনার 4% ব্যাট হয়ে গেছে। তো কিছু কন্ট্রাডিকশন গুলাই আমাদের হয়তো আমাদের পিছনে দিকে টানছে আর কি। আর কিছু যোগ করবেন আপনি? বাজেট তো আসলে একটা গতানুগতিক, আমরা যেটা দেখছি নতুন কিছু দেখছি। তবে বাজেটের কিছু ভালো দিক আমি বলতে ইন্ডাস্ট্রিয়ালের জন্য যে 30টা যে জোন গঠন করার জন্য যে ব্যবস্থা বাজেটের আগে যে প্রস্তাবনা আছে, যে আপনার ইন্ডিয়াকে 2টা, চায়নাকে 2টা, জাপানকে 2টা এবং আরো বিভিন্ন স্পেশালাইজ জোন, এবং আমাদের বিকিমি সহ আমাদের নারায়ণগঞ্জে একটা দিচ্ছে, 30টার মধ্যে আছে। এগুলি সঠিক বাস্তবায়ন করতে পারলে, যে প্ল্যান হইতে যদি করতে যায়,
আমরা কিন্তু বিজিবিটা শুনছি গত 4 বছর যাবতই বাস্তবায়ন করা, হয়তো বা একটা পর্যায়ে আসছে, এখন শুনতে শুনতে এক সময় হয়ে যাবে। তো এইটা বাস্তবায়ন করা আরেকটা জিনিস হলো, আপনি যেটা বললে যে পাওয়ার, আমরা কিন্তু অনেক কষ্ট করি বিজিমি সরকারের সাথে করে এডিবি কে রাজি করাছি, কিন্তু এডিবির ফান্ডে আমরা অলরেডি 100 কোটি টাকার একটা বাজেট সরকার রেখেছে আমাদের মিড লেভেল এবং ডেভেলপমেন্ট করার জন্য। এইটা আমরা পেয়েছি অলরেডি, বিকিমি পেয়েছে 80 লক্ষ টাকা, 80 কোটি টাকা, বিজিমি পেয়েছে 50 কোটি টাকা। আমরা এই টাকাটা আমরা অলরেডি 42,000 মিড লেভেল আমাদের 5টা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা আরম্ভ করেছি মিড লেভেলের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো। আর আমাদের আসলে এডুকেশন সিস্টেম কিন্তু আমার অর্থনীতিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থনীতিকে প্যাটার্ন করে করা হয় না। এডুকেশন সিস্টেম যেটা আছে এটা গতানুগতিক চলছে। আর আমাদের টেকনিক, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আমরা শাহজালাল আরম্ভ করছি আগে, আমাদের অর্থনীতিকে সাথে প্যাটার্ন করে যদি এডুকেশন সিস্টেমটা করা হয়, আমরা কোন দিকে যাচ্ছি কোন দিকে যাব, তাহলে কিন্তু আপনি যেটা বলছেন যে ম্যান পাওয়ার, যে আমরা প্রশিক্ষিত ম্যান পাওয়ার পাবো এবং আমরা ওই মেন্টালি প্রিপেয়ার্ড ম্যান পাওয়ার পাবো। শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্য মেন্টালি প্রিপারেশনের ব্যাপার আছে। শিক্ষার মাধ্যমে তো প্রশিক্ষণের আগে মেন্টাল প্রিপারেশনের দরকার আছে, যে আমরা কি করব কি না করব। এইটা আমাদের অনেক বেশি দরকার এই দেশের ডেভেলপ। আমরা ইন্ডাস্ট্রি করতে গেলে যেটা সবচেয়ে বেশি। এটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করি, এডুকেশন। কালকে হিলারি ক্লিনটন এবার আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্যাম্পেইনের প্রথম দিন শুনেছেন, উনি বললেন যে উনার মা ছিল একটা হাউসমেইড, একটা বাসায় কাজ করতে, এবং সে এই তখন তার মা তখন সে যখন নাকি ছোট ছিল, তখন তার মা এমন ভাবে চেষ্টা করলো তার এই যে যত কিছুই হোক হিলারি ক্লিনটনের যাতে পড়াশোনাটা যেন করতে পারে, এই এডুকেশনের জন্য, সেই এডুকেশনের আপনার একটা কাজের বাসার কাজের মেইড এর মেয়ে আজকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আপনার পজিশনে চলে যাচ্ছে। একজন বিশিষ্ট আইনজীবীও তো ছিলেন, সব মিলা তো তার এখন শুধু একটাই বাকি, বললেন ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হবে নেক্সট ডে। মানে যেহেতু ক্রিটিসাইজ করছে ওনাকে, যিনি বৃদ্ধ হয়ে গেছে, উনি যোগ করলো যে আমি যেহেতু প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে যাবে, তাই বলে আমি হব প্রথম ইয়াংগেস্ট প্রেসিডেন্ট। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমার সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2টো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার সাইফুল ইসলাম এবং মিস্টার আসলাম সানি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, কানেক্টিভিটির কথা বলেছি, আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা করেছি এবং আলোচনা করেছি আমরা আমাদের শিল্পোন্নয়ন কিভাবে হতে পারে, আমাদের টেক্সটাইল গার্মেন্টস সেক্টর নিয়ে বিশ্ববাজারে আমাদের আরো প্রভাব বিস্তার কিভাবে আমরা করতে পারি, এইসব নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। ঘুরে ফিরে প্রতিটি জায়গায় এসেছে যে সক্ষমতা বৃদ্ধির উপরে আসলে জোর দিতে হবে। আমরা বাজেট নিয়ে কথা বলেছি, বাজেট বাস্তবায়ন নিয়ে যখন আমরা আলোচনা করি প্রতি বছরই অর্থনীতিবিদরা প্রায় নিয়মিতই বলে থাকেন যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাজেট বাস্তবায়ন এবং সেখানে প্রধানত দুর্বলতা হচ্ছে সক্ষমতার অভাব। এবং আজকের এই আলোচনা এসেছে যে এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে যে এই যে নানান বিষয় নিয়ে আমরা কথা বললাম, সেই সব জায়গায় যে সক্ষমতা বাড়ানো, সেই সক্ষমতা বাড়ানোর জন্য যে বরাদ্দটা থাকা দরকার, যে টার্গেটটা ফিক্স করা দরকার ছিল, সেটি এই বাজেটে অনুপস্থিত আছে। কাজে এই সক্ষমতার জায়গায় আমাদের আরো বেশি করে নজর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।